এ টু জেড জিওগ্রাফি সেন্টারে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 10-এর ভূগোল। আমাদের এ টু জেড জিএস সেন্টারে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পশ্চিমবঙ্গ বোর্ডের ভূগোল বিষয়ে কেবলমাত্র আলোচনা করা হয় বা পড়ানো হয়। তাহলে আজকে আমরা ক্লাস 10-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব। আর এই চ্যাপ্টারের উপরে আমরা প্রথমে একটা ক্লাস করেছি, সেই ক্লাসে প্রথম যে বিষয়গুলো রয়েছে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা জলচক্র এবং নদীর যে বিভিন্ন গঠন রয়েছে সেই গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা প্রথম দেখব হচ্ছে জলচক্র। এখানে জলচক্রের একটা চিত্র আঁকা রয়েছে। পৃথিবীকে 3টে মণ্ডলে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা হচ্ছে শিলামণ্ডল, একটা হচ্ছে বায়ুমণ্ডল। আর এই 3টে মণ্ডলের মধ্যে জল কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় অনবরত চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, তাকেই জলচক্র বলা হয়। আর এই জলচক্র কতগুলো ধাপের মধ্যে দিয়ে সংঘটিত হয়, তাহলে আমরা সেই ধাপগুলো পরপর দেখব, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে জলচক্রের ধাপ, তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জলচক্র। তাহলে জলচক্র কতগুলো ধাপের মধ্যে দিয়ে সংগঠিত হয়। তাহলে প্রথম ধাপ, ধাপ 1। ধাপ 1-এ রয়েছে বাষ্পীয় ভবন। বাষ্পীয় ভবন, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সূর্য রয়েছে। আমরা জানি পৃথিবীর শক্তির উৎস হচ্ছে সূর্য। আর এই সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ, বিভিন্ন জলাশয়, খালবিল ইত্যাদি থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে, একেই বলা হয় বাষ্পীয় ভবন। তাহলে আমরা কি বললাম, সূর্যের তাপে বিভিন্ন জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশলে তাকেই বলা হয় বাষ্পীয় ভবন। তাহলে এই হচ্ছে ধাপ 1। এবার ধাপ 1 শেষ হওয়ার পরেই ধাপ 2 শুরু হবে। তাহলে ধাপ 2-তে কি রয়েছে, ধাপ 2-তে রয়েছে ঘনীভবন। ঘনীভবন, তাহলে ঘনীভবন কাকে বলা হবে, জলীয় বাষ্প যখন বায়ুমণ্ডলে মেশে সেই বায়ু সাধারণ বায়ু থেকে হালকা হয়, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরের দিকে উঠতে থাকে। আর ওপরের দিকে উঠলে বায়ুমণ্ডলের চাপ কমে এবং উষ্ণতা কমে। আর চাপ এবং উষ্ণতা কমার জন্য জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ শীতল হয়। আর শীতল হওয়ার জন্য যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। আর এই জলকণায় পরিণত হওয়াকেই তোমার বলা হয় হচ্ছে ঘনীভবন। আর যখনই ঘনীভবন শেষ হবে তারপরে শুরু হবে বৃষ্টিপাত। আর ঘনীভবনের ফলে কি সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয়েছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি বাষ্পীয় ভবনের ফলে উপরে উঠছে, বাষ্পীয় ভবন শেষ হলে শুরু হচ্ছে ঘনীভবন এবং তৈরি হয়েছে মেঘ। এবং ঘনীভবন সম্পন্ন হলেই শুরু হবে ধাপ 3, অর্থাৎ অধঃক্ষেপণ। ধাপ 3, অধঃক্ষেপণ। তাহলে ধাপ 3 শুরু হবে। তাহলে ঘনীভবন শেষ হলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়। আর এই জলকণার আয়তন বড় হলে মধ্যাকর্ষণ শক্তির টানে সেটা বায়ুমণ্ডলে ভেসে থাকতে না পেরে পৃথিবীতে বৃষ্টিপাত রূপে পতিত হয়। আর বৃষ্টিপাত রূপে পতিত হলে তাকেই বলা হয় অধঃক্ষেপণ। কি বলা হয়, অধঃক্ষেপণ। তাহলে আমরা এখানে দেখছি মেঘ থেকে বৃষ্টি পড়ছে, তাহলে এটা হচ্ছে তোমার অধঃক্ষেপণ। আর অধঃক্ষেপণ যখনই শেষ হয়, ধাপ 3 শেষ হয়, শুরু হয় 4 নম্বর ধাপ, অর্থাৎ শেষ ধাপ, ধাপ 4। ধাপ 4-এ হচ্ছে জলপ্রবাহ। জলপ্রবাহ, তাহলে বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠে পতিত হবে সেই জল খাল বিলের মাধ্যমে নদীতে গিয়ে পড়বে। আর নদীর মাধ্যমে সেই জল এসে সমুদ্রে মিলিত হবে।
আর যে জলের যে অংশটুকু নদীতে না এসে মাটির তলায় চলে যায় সেটা ভৌমজলের সাথে মেশে তীরচিহ্নে দেখানো রয়েছে, এবং অন্তঃপ্রবাহ রূপে সেই ভৌমজলও সমুদ্রে এসে মিলিত হয়। আবার সমুদ্র থেকে বাষ্পীভবন হয়, ঘনীভবন হয়, অধঃক্ষেপণ হয়, জলের প্রবাহ হয়। অর্থাৎ এইভাবে জল কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থায় চক্রাকারে বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে অনবরত পাক খেয়ে চলেছে, আর একেই বলা হয় জলচক্র। তাহলে আমরা জলচক্র দেখলাম। জলচক্রের পরে আমাদের দ্বিতীয় অংশ নদী সম্পর্কে আলোচনা করব। তাহলে পরীক্ষাতে জলচক্র আসলে এইভাবে ধাপ করে লিখতে হবে, চিত্র আঁকতে হবে এবং সংজ্ঞাটা লিখতে হবে। তাহলে অবশ্যই 3-এ 3 পাওয়া যাবে, কারণ এই কোশ্চেনগুলো 3 নম্বরের কোশ্চেন আসে। জলচক্র কি, চিত্র সহ আলোচনা করো। চিত্র বলা থাকে না, তবে চিত্র আঁকতে হয়। তাহলে পরের যে টপিক রয়েছে এর মধ্যেই, সেটা হচ্ছে নদী। তাহলে নদী কাকে বলে আমরা তার আগে একটা চিত্র এঁকে নিই। এটা হচ্ছে সমুদ্র। সমুদ্র। তাহলে নদী কাকে বলা হবে, নদী কাকে বলে সংজ্ঞা বলার আগে আমরা নদীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো জেনে নিই, তাহলে সংজ্ঞা অটোমেটিক হয়ে যাবে। তাহলে নদী সৃষ্টি হয় কোথা থেকে? পর্বত, মালভূমি বা উচ্চভূমি থেকে সাধারণত নদী সৃষ্টি হয়। নদীর জল কোথা থেকে আসে? বরফ গলা জল বা বৃষ্টির জল। নদী কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উচ্চ স্থান থেকে নিচু স্থান দিকে প্রবাহিত হয়। নদী কোথায় পতিত হয়? সমুদ্র, হ্রদ বা কোনো জলাশয়ে পতিত হয়। তাহলে এইগুলো বৈশিষ্ট্যগুলোকে আমরা একসঙ্গে যুক্ত করে দিলেই আমরা নদীর সংজ্ঞা পেয়ে যাব। তাহলে নদীর সংজ্ঞা কি হবে? কোনো পার্বত্য, মালভূমি বা উচ্চভূমি থেকে সৃষ্ট, বরফ গলা বা বৃষ্টির জলে পুষ্ট যে স্বাভাবিক জলধারা ভূপৃষ্ঠের ঢাল বরাবর প্রবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা জলাশয়ে পতিত হয়, তাকেই নদী বলা হয়। কি বলা হয়? নদী। তাহলে আমরা এখানে একটা নদীর ছবি এঁকেছি, পাহাড় থেকে সৃষ্টি হয়েছে, ঢাল বরাবর গিয়ে সমুদ্রে পতিত হয়েছে। তাহলে নদীর অনেকগুলো অংশ রয়েছে, তাহলে সেই অংশগুলোকে আমরা দেখব, অর্থাৎ নদীর গঠন কীরকম সেই গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে নদীর আলোচনা করতে গেলে আমরা প্রথমে পাবো নদীর উৎস। কোথায়? উৎস। তাহলে নদী যে স্থান থেকে, পাহাড়, পর্বত, মালভূমি বা উচ্চভূমি, যেখান থেকে নদীর উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস বলা হয়। তাহলে এখানে আমরা যে নদীটা এঁকেছি এর উৎস হচ্ছে পাহাড়। কি বলা হয়? উৎস। যেমন গঙ্গা নদীর উৎসস্থল গঙ্গোত্রী, হিমবাহের গোমুখ গুহা। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। উৎসর পরে আমরা যে অংশটা পাবো সেটা হচ্ছে মোহনা। কি আছে? মোহনা। নদী যেখানে গিয়ে মিলিত হয় বা যেখানে গিয়ে শেষ হয় তাকে বলা হয় নদীর মোহনা। আমরা চিত্রে এঁকেছি যে সমুদ্রে এসে নদী শেষ হয়েছে বা মিলিত হয়েছে, তাহলে এটাই হচ্ছে ওই নদীর মোহনা। যেমন গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তাহলে বঙ্গোপসাগরে যে এখানে মিলিত হয়েছে গঙ্গা নদী, সেটাই হচ্ছে ওই গঙ্গা নদীর মোহনা। ব্যাস, উৎস, মোহনা। এরপরে আমরা দেখব হচ্ছে উপনদী। কি আছে? উপনদী। তাহলে উপনদী কাকে বলা হবে? ছোট ছোট জলধারা, ছোট ছোট জলধারা বা ছোট ছোট নদী যখন প্রধান নদীতে এসে মিলিত হয় তখন সেই ছোট জলধারা বা ছোট নদীগুলোকে বলা হয় উপনদী। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রধান নদী। প্রধান নদীর সাথে অনেকগুলো ছোট ছোট জলধারা মিলিত হয়েছে, আর এই ছোট জলধারাগুলোই হচ্ছে এই প্রধান নদীর উপনদী। আর উপনদীর প্রধান বৈশিষ্ট্য কি? জল প্রধান নদীকে দেবে, অর্থাৎ প্রধান নদীতে জল সরবরাহ করে থাকে হচ্ছে উপনদী। উপনদী যত শক্তিশালী হবে বা বেশি হবে, নদীতে জলের পরিমাণ তত বেশি হবে, কারণ উপনদীগুলো জল সরবরাহ করে প্রধান নদীকে। যেরকম উদাহরণ হচ্ছে গঙ্গা নদীর উপনদী যমুনা,
কি আছে? গঙ্গা নদীর উপনদী যমুনা, আরও অনেক রয়েছে, যেমন সিন্ধু নদীর উপনদী, সিন্ধু নদীর উপনদী শতদ্র, ঝিলাম, ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে উপনদীর উদাহরণ। তাহলে আমরা উপনদী সম্পর্কে জেনেছি। এরপরে জানবো হচ্ছে শাখা নদী সম্পর্কে। কি আছে? শাখা নদী। তাহলে শাখা নদী কাকে বলা হবে? প্রধান নদী থেকে যে নদী বেরিয়ে, প্রধান নদী থেকে বেরিয়ে যে নদী বেরিয়ে কোনো সমুদ্রে গিয়ে বা জলাশয় গিয়ে পতিত হয় তাকে বলা হবে শাখা নদী। তাহলে প্রধান নদী থেকে বেরিয়ে যাবে এবং কোনো জলাশয়ে গিয়ে মিলিত হবে তাকে কি বলা হবে? শাখা নদী। আর শাখা নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান নদী থেকে জল নিয়ে যায়। উপনদী যেরকম প্রধান নদীকে জল দিচ্ছিল, আর শাখা নদী প্রধান নদী থেকে জল নিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে উপনদীর, শাখা নদীর প্রধান বৈশিষ্ট্য। তাহলে শাখা নদীর উদাহরণ কি আছে? যেমন ভাগীরথী, হুগলি। গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, আর একটা অংশ ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আর এই ভাগীরথী হুগলি হচ্ছে গঙ্গা নদীর প্রধান উপনদী। তাহলে ভাগীরথী হুগলি হচ্ছে গঙ্গা নদীর প্রধান উপনদী। তাহলে এই গেল হচ্ছে শাখা নদী। এরপর আমরা শাখা নদী পরে অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। শাখা নদীর পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে নদী উপত্যকা। নদী উপত্যকা। নদী উপত্যকা কোনো নদী সারা বছর যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা যে নিচু স্থান দিয়ে প্রবাহিত হয় সেই খাতটাকেই বলা হয় হচ্ছে তোমার নদী উপত্যকা। যেরকম প্রধান নদী একটা নির্দিষ্ট খাত বরাবর প্রবাহিত হচ্ছে, তাহলে এই নির্দিষ্ট খাতটাই হচ্ছে এই নদীর উপত্যকা। আবার শাখা নদীগুলো একটা নির্দিষ্ট খাত বরাবর যাচ্ছে, তাহলে ওই নির্দিষ্ট খাতটাই হচ্ছে ওই শাখা নদীর উপত্যকা। তাহলে নদী উপত্যকা হচ্ছে যে খাত বরাবর বা নিচু স্থান দিয়ে সারা বছর জল প্রবাহিত হয়। যেরকম আমরা গঙ্গা নদীতে চান করতে গেলে গঙ্গা নদীর যে অংশে চান করি সেটাই হচ্ছে তোমার নদী খাত বা গঙ্গা নদীর খাত। নদীর উপনদীর পরে নদী উপত্যকার পরে রয়েছে নদী অববাহিকা। নদী অববাহিকা। তাহলে নদী অববাহিকা কাকে বলা হবে? উপনদী, প্রধান নদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা। তাহলে কি বললাম? উপনদী, প্রধান নদী এবং শাখা নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সেই সমগ্র অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা। তাহলে সেই অঞ্চলটাকে কিভাবে ধরা হবে, অর্থাৎ নদীর যে অববাহিকা কত দূর বিস্তৃত সেটা কিভাবে জানা যাবে? এটা জানা যাবে যে নদী রয়েছে সেই নদী থেকে বন্যা হলে যত দূর পর্যন্ত জল গিয়ে পৌঁছাবে তত দূর হচ্ছে ওই নদীর অববাহিকা, অথবা ওই নদী থেকে যত দূর পর্যন্ত সেচ কার্য করা সম্ভব তত দূর পর্যন্ত হচ্ছে ওই নদীর অববাহিকা। যেমন গঙ্গা নদীর অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকা, গঙ্গা নদীর অববাহিকা। তাহলে যতটা অঞ্চল দিয়ে সমস্ত নদীগুলো যাবে সেই ততটা অঞ্চলই হচ্ছে নদী অববাহিকা। তাহলে এই হচ্ছে নদীর যে স্বাভাবিক গঠন। এরপরে যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে তোমার জলবিভাজিকা। কি আছে? জলবিভাজিকা। জলবিভাজিকা।
তাহলে জলবিভাজিকা কাকে বলা হবে? আমরা এখানে চিত্রটাকে একটু আঁকবো, বোঝা যাবে। এইখানে একটা নদী রয়েছে, আবার এই স্থানেও কোনো একটা নদী থাকতে পারে। তাহলে মাঝখান দিয়ে যে উচ্চভূমি রয়েছে, দুই বা ততোধিক নদীর মাঝে যে উচ্চভূমি থাকে এবং উচ্চভূমিটা দুটি নদীতন্ত্রকে আলাদা করে, তাকেই বলা হয় জলবিভাজিকা। এখানে একটা নদী রয়েছে, এখানে একটা নদী রয়েছে, মাঝখানে কি রয়েছে? একটা উচ্চভূমি বা পর্বত। তাহলে এই উচ্চভূমি বা পাহাড়টাই হচ্ছে জলবিভাজিকা। তাহলে সংজ্ঞা কি বলা যাবে? দুই বা ততোধিক নদীকে বা নদীতন্ত্রকে যে স্থলভূমি বা উচ্চভূমি বা পাহাড় বা পর্বত বা মালভূমি আলাদা করেছে, তাকেই বলা হয় জলবিভাজিকা। আমরা যদি উদাহরণ দিই তাহলে আমাদের এই ধারণা আরও স্পষ্ট হবে। তাহলে উদাহরণ কিরকম আছে? যেমন ভারতের প্রায় মাঝের দিকে রয়েছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতে রয়েছে সাতপুরা পর্বত। কি রয়েছে? সাতপুরা পর্বত। সাতপুরা পর্বতের পরে রয়েছে অজন্তা পর্বত। এর মাঝখান দিয়ে গেছে নর্মদা নদী, এখান দিয়ে গেছে তাপ্তি নদী, তাপ্তি নদী। তাহলে নর্মদা এবং তাপ্তি নদীর মাঝে যে পাহাড়টা অবস্থান করেছে এটা হচ্ছে সাতপুরা। তাহলে সাতপুরা পর্বত হচ্ছে একটি জলবিভাজিকা। সাতপুরা পর্বত কি আছে? জলবিভাজিকা। আবার বিন্ধ্য পর্বতের ওপরে, বিন্ধ্য পর্বতের ওপরে রয়েছে সিন্ধু নদী, গঙ্গা নদী। তাহলে বিন্ধ্য পর্বতটা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীটাকে আলাদা করেছে। তাহলে মধ্য ভারতের উচ্চভূমি, তাহলে বিন্ধ্য পর্বত সেইখানে রয়েছে মধ্য ভারতের উচ্চভূমি। তাহলে মধ্য ভারতের উচ্চভূমি উত্তরবঙ্গের, উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীকে আলাদা করেছে। তাহলে মধ্য ভারতের উচ্চভূমি হচ্ছে একটি জলবিভাজিকা। আবার ভারতের উত্তর দিকে রয়েছে হিমালয় পর্বত, হিমালয় পর্বতের উত্তরে নদী রয়েছে, আবার দক্ষিণে নদী রয়েছে। তাহলে হিমালয় পর্বত হচ্ছে একটি জলবিভাজিকা। তাহলে আমরা নিশ্চয়ই বোঝাতে পেরেছি জলবিভাজিকা কি। দুই বা ততোধিক নদী বা নদীতন্ত্রকে যে উচ্চভূমি আলাদা করে বা বিভাজিত করে তাকেই জলবিভাজিকা বলা হয়। তাহলে এই হচ্ছে নদীর যে স্বাভাবিক গঠন, সেভাবে স্বাভাবিক গঠন। তাহলে এর পরের দিন আমরা আদর্শ নদী কাকে বলে, নদীর ক্ষয়কার্য পদ্ধতিগুলো কি কি, নদীর ক্ষয়কার্যের ফলে কোন কোন ভূমিরূপ তৈরি হয়, নদীর সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপ তৈরি হয় ইত্যাদি যে সমস্ত কোশ্চেনের গুলো রয়েছে, আমরা সমস্ত কোশ্চেনের আনসার বা বিস্তারিত বর্ণনা দেব। তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ ভূগোলের প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট বড় মাল্টিপল চয়েস, এক কথায় উত্তর সমস্ত কোশ্চেনের আনসার আমরা দিয়ে দেবো মাধ্যমিক পরীক্ষার আগে, এবং ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাসগুলো খুব সুন্দর করে করানো হবে। সবাইকে ধন্যবাদ।